সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন আওয়ামী লীগ নেতা জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA, এছাড়াও আরও উপস্থিত আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। খন্দকার মাসুক, আপনাকে দিয়ে শুরু করি। যদি সহজ করে বলি, একদম সহজ, আপনারা এই দুই নির্বাচন বর্জন করেছেন, এই নির্বাচনে আপনারা ছিলেন না। তারপরও যদি জানতে চাই কেমন হলো খুলনা এবং বরিশালের নির্বাচন, দুটো নির্বাচনেই এই নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছে। শুনতে চাই আপনার বিশ্লেষণ। কিসের নির্বাচন? কিসের নির্বাচন? আপনারা বলেছেন আমরা বলেছেন দুইটা নির্বাচন আমরা বর্জন করেছি। হ্যাঁ, আমরা এই দুইটা নির্বাচন বর্জন করি নেই। শুধু আমরা বলেছি এই কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে যে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিগত দিনে হয় নাই। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে, এই সরকারের নেতৃত্বে আমরা কোনো নির্বাচন অংশগ্রহণ করব না। কিন্তু আমরা যেটা দেখলাম গাজীপুর এবং আজকে যেটা হলো খুলনা এবং বরিশালে বিচ্ছিন্ন একটা দুটো ঘটনা ছাড়া আমি আপনাকে বলি, আমরা ইলেকশন অংশগ্রহণ করি নাই। শোনেন, আমার বাড়ি বরিশালের কাছেই। এই বরিশালে সিটি কর্পোরেশনের সাথে আমাদের দলের যত নেতা সকলের সাথে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আমি এইখানে রাজনীতির সম্বন্ধে ওয়াকিফাল। বিএনপি ইলেকশন অংশগ্রহণ আমরা করি নাই, খুলনাও না, এটাও না। এখানে অংশগ্রহণ করেছে ইসলামী ঐক্য। আপনি দেখেন সেখানে দ্বিতীয় অবস্থানে চরমনাই ফজলুল করিম সাহেব, হাত পাকা দক্ষিণ অঞ্চলে ওনার একটি বিশাল ভক্ত বাহিনী রয়েছে। বিশাল, আমি বললাম বিশাল আছে, হলো পীরের ভক্ত, রাজনৈতিক পীরের ব্যক্তি, ওনার ভক্ত, পীরের ভক্ত। হ্যাঁ, ওনার ভক্ত। উনি একজন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। ওনার অবস্থান ওখানে দ্বিতীয় অবস্থান হয়েছে। তাকে রক্তাক্ত করেছে। উনি এই নির্বাচন বয়কট করেছে। শুধু তাই নয়, উনি না শুধু নয়, ওখানে এই সরকারের পার্টনার জাতীয় পার্টি, তারাও নির্বাচন বয়কট করেছে। একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যে রূপম, সেও বয়কট করেছে। শুধু এখানেই নয়, খুলনাও বয়কট করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, 21 তারিখে রাজশাহী সিলেটের নির্বাচন, সেখানেও এরা বয়কট করেছে। তাহলে কিসের নির্বাচন? আমরা এই জন্য বলেছি এই সরকারের অধীনে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ 14-18 এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আসবো আপনার কাছে। আমরা নির্বাচন বলতে এদেশে কিছু আছে মানুষের। আমি আপনাকে আবার বলতে চাই, বরিশাল খুলনার মানুষ এই নির্বাচনে কোনো তাদের হেডেক নাই, উৎসাহ নাই। আমারও এই নির্বাচন, আওয়ামী লীগের নেতৃত্বে কোনো নির্বাচন নিয়ে এদেশের সাধারণ নাগরিক হিসাবে আমারও কোনো এইটা নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠা আমার নাই, উৎসাহ নাই। জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, একই প্রশ্ন যেটি খন্দকার মাসুক এখানে আলোচনায় নিয়ে আসলেন, সেটা হচ্ছে যে বরিশালে আমরা দেখলাম, খুলনায় তুলনামূলকভাবে শান্তিপ্রিয়, বরিশালে যেটি হয়েছে সেটা হলো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো বিএনপি নাই, প্রধান যিনি প্রতিদ্বন্দ্বী হাত পাখা,
এবং জাতীয় পার্টির প্রার্থী দুজনেই কিন্তু অভিযোগ করেছেন যে তারা নির্বাচনে সেই লেভেল প্লেইং ফিল্ড, সেই ইয়াটা পায়নি। এক নাম্বার। দুই নম্বর হলো হাত পাখার যিনি প্রার্থী, মেয়র প্রার্থী, তিনি আক্রমণের শিকার হয়েছেন। না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন এবং বিজ্ঞ আলোচক দুজন আছেন, জাহিদ ভাই এবং মাসুক ভাই। মাসুক ভাই তো অলরেডি যা বলার ওনাদের যেটা মানে দোতারা তিনতারা যেটা বাজাতে আছে বাজাতেই আছে, না যেটা বাস্তব সেটাই প্রথমেই শুরু করছে কিসের যেটাই ভোট, বাস্তব কিসের সেটাই ভোট। বলেছি। এটা ভোটটা হলো সিটি কর্পোরেশনের ভোট, সেটা হলো আপনার বরিশাল এবং খুলনার। এই সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনারা আসেন নাই, কেন আসেন নাই এটা আপনারা জানেন। তো সেখানে একেবারে যেভাবে ভোট হয় একটা গণতান্ত্রিক সরকারের অধীনে, একটা রাষ্ট্রের অধীনে বা একটা রাষ্ট্রের যে উইংসগুলো আছে যারা নির্বাচন কন্ডাক্ট করে, সেইভাবেই সুন্দরভাবে ভোট হয়েছে। তবে হ্যাঁ, বিএনপি একটা বড় দল মানে হিসাবে তারাও জানে, আমরাও জানি বিরোধী দল, তারা যদি নির্বাচনে পার্টিসিপেট করতো তাহলে এটা আরো মানে কি বলবো ফাইটিং একটা অবস্থায় থাকতো, প্রতিদ্বন্দ্বিপূর্ণ হতো না। কিন্তু এবং একটা উৎসব মুখর হতো। বিএনপি যে কথাটি বলছে যে আমরা যে কেন নির্বাচনে যাই না, এটা ওদের কথার কোনো বেল নাই, এটার কোনো বেজও নাই, বেলও নাই। না, বেল নাই, ঠিক আছে, কিন্তু এখন কথাটা হচ্ছে যে সেটাই আপনাকে প্রমাণ একটা হয়েছে। জিনিস মানতে হবে, না, কিন্তু প্রত্যেকটা মানুষের সেটাই কথা, দৃশ্যমান যে এই সরকারের প্রত্যেকটা নেতৃত্বে মানুষের এই নির্বাচন কথা, কমিশনের কাজের নেতৃত্বে কিছু মিল নির্বাচন হতে থাকে। পারে না। প্রত্যেকটা মানুষের কাজের কথার সবকিছুরই মিল থাকে, তার একটা ঐতিহ্যের কারণে। আমরা মনে করি রাজনৈতিক দলটাও কিন্তু একটা ঐতিহ্য এবং এটা একটা পরিবার। আমার বঙ্গবন্ধুর হাতে গড়া একটা রাজনৈতিক দলের সে আদর্শিক একটা দলের আমরা একজন কর্মী। আমাদের চলাফেরা, নেচার, আমাদের চাওয়া পাওয়া, জনগণের রাজনীতি দেখবেন যে অন্য সবার কাছ থেকে আলাদা হবেই, আজকে অবশ্যই হবে। সেটা প্রমাণ হয়েছে তো। তারপরে বঙ্গবন্ধু তার সবসময় রক্তাক্ত একটা করেছেন। শোষিতের গণতন্ত্র চেয়েছে, আমরা সেটাই চেয়েছি। খেটে খাওয়া মেহনতি মানুষের মুক্তির জন্য উনি আজন্ম মানে লড়াই করে গেছেন, আমরা সেটাই করতে যাচ্ছি। নির্বাচনটা নিয়ে তো এই যে নির্বাচনে আপনি নিয়ে আসছেন, সেখানে কোন সালে 14 সালে তো তারা নির্বাচনে আসেইনি। তাহলে বিএনপি না, আমি কেন আসবো না, আপনার এই কথার সাথে তো 2014 আর 2018টাই বারবার চলে আসবে। তখন ওরা যে রাগ করেছে, যে মান অভিমানটা করেছে, সেটা কি কারণে? 2014 এবং 18 সালের কথাই বলছে। ওই দুই জায়গাতেই তারা এই অভিমান নিয়ে বসে আছে। এখন ওদের অভিমানটা ভাঙাবে কে? অভিমানী গো, এই যে কি করে তাদের অভিমানটা আমরা ভাঙাবো, সেটা তো আমরা মানে কোনো ওয়ে পাচ্ছি না, ভাষা পাচ্ছি না। তো ওই জন্যই বলি যে তুমি যে 2014-তে অভিমান করছো, তো 2014 নির্বাচনে তোমরা আসো নাই। ভাই, আমি যে কথাটা আপনাকে বলছি, ঘুরে ফিরে কথা তো একটাই, বাংলাদেশের রাজনীতিতে যে বিএনপি নির্বাচনে কেন আসে না, এই যে একটা লোকাল গভর্নমেন্ট নির্বাচন, সেখানে বিএনপির রুট লেভেলের নেতা কর্মীরা কিন্তু নির্বাচনে চলে আসছে, পারে না কিন্তু তাদেরকে আটকাতে। একটা অগণতান্ত্রিক ভাবে জন্মগত দল, তারা সবসময় অগণতান্ত্রিক আচরণ করছে। নির্বাচন হচ্ছে, সেখানে তারা মানুষকে আহ্বান করছে ভোটে যেন না আসে। এটা একটা অগণতান্ত্রিক আচরণ না। গণতান্ত্রিক ভাবেই তো মানুষ পার্টিসিপেট করছে। নির্বাচন কমিশনের আন্ডারে একটা ভোট মানে নির্বাচন হচ্ছে, সেখানে সবাই পার্টিসিপেট করবে, নির্বাচন হবে, এটাই তো গণতন্ত্রের চর্চা। তো সেখানে তারা বারবার ব্যাহত করছে কেন? ওই যে বলে 2014 আর 2018-তে ভোট চুরি করেছে, তার জন্য আমরা যাচ্ছি না। তো 2023 সালের সিটি নির্বাচনে যাচ্ছে না, 2014 এবং 18-তে ভোট ঠিক মতো হয়নি, তারই অজুহাতে। তাই তো কথা। তাহলে বারবার কেন 2014 এবং 2018 আসবে না আমাদের আলোচনায়? আপনি বারবার কেন 2023-এ নিয়ে আসছেন? তাদের অভিমানটা কোন জায়গায়? আপনি তার অভিমান ভাঙাতে গেলে তাকে বুঝতে হবে যে কি কারণে সে অভিমানটা করছে। আনোয়ার, আমি ওই জিনিসটা রেখে দেই, বিএনপি এখান থেকে থাকুক, আমার বিএনপি সাইড লাইনে থাকুক, আমি শুধু আজকের নির্বাচনটা নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, আজকের নির্বাচন যদি হয় উইদাউট বিএনপি, একটা সুন্দর নির্বাচন হয়েছে, পার্টিসিপেটরি নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। তো বরিশালে দুই একটা যে ঘটনাগুলো ঘটেছে, এটা না ঘটলে হয়তো আরো 100% ভালো হতো, যেটা খুলনাতে হয়েছে। এখন কিন্তু তারপর আমি বলি, ওই যে ফয়জুল করিম,
জি। যে হাত পাখা নিয়ে দাঁড়িয়েছে সে এখানে ভোট পেয়েছে 33,828, আর আমাদের পার্টি পেয়েছে মাত্র 87,808। অনেক অনেক একটা আওয়ামী লীগের না, এখানে একটা আওয়ামী লীগ দল, এতদিনের ঐতিহ্যবাহী দল, আর এই পীরের বা তারা যে একটা যেখানে দল আছে, তারা তো এখানে আশা করছিল যে হয়তো বিএনপির ভোটগুলা কিছু পাবো, কিছু পেয়েছে। আমি ওই তারা আলোচনা সে আশায় মানে নির্বাচনে গেছে। মূল আলোচনা যেখানে আমি যেতে চেয়েছিলাম, আমি আসবো আপনার কাছে একটু না, শুনে সেটাই, আসি। ওইটা একটা আলোচনা যে ওখানে সুন্দরভাবে ভোট হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমি একটু শুনবো। ডক্টর জাহিদ, আপনার মূল্যায়ন। বরিশালে সুন্দর ভোট হয়েছে, খুলনায় তো আরো সুন্দর। ধন্যবাদ। মানে ওই যে মাসুক ভাই যেটা বলছিলেন যে এই নির্বাচনগুলো নিয়ে আলোচনা, এটা কি নির্বাচন ইত্যাদি ইত্যাদি, আমার কাছে খুব কয়েকটা সিগনিফিক্যান্ট ফাইন্ডিং মনে হয়েছে। মানে নির্বাচন কমিশন, আমি ভোটের জায়গা থেকে নির্বাচন কমিশনে আসি, তারপর ভোটে আসবো। ভোট কেমন হয়েছে বোঝা যাবে আসলে এই ব্যাপারটা দিয়ে। একজন প্রার্থী সরাসরি আক্রমণের শিকার হয়েছেন। মানে প্রার্থী আক্রমণের শিকার হওয়া কিন্তু খুব সোজা ব্যাপার না। গত 18 সালের সংসদ নির্বাচনের আগে গুনে গুনে 50 জন ঐক্যফ্রন্টের প্রার্থী, মেজরিটি ছিল বিএনপির, আহত হয়েছিলেন। সো এই প্রার্থীকে আক্রমণ করার টেন্ডেন্সি আছে। কিন্তু যেভাবে নির্বাচন কমিশন রিয়াকশন জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বলছেন উনি কি ইন্তেকাল করেছেন। মানে আমাদের নির্বাচনী ব্যবস্থা বোঝার জন্য আমরা এই উক্তিটা কোনোদিন বাঁধিয়ে রাখবো জাদুঘরে, যে আমাদের এরকম একজন নির্বাচন কমিশনার ছিলেন প্রধান, যিনি একজন প্রার্থী আহত হওয়ার পর উনি বলছেন উনি কি ইন্তেকাল করেছেন। আচ্ছা, তার রক্তাক্ত হওয়া নিয়ে কথা বলছে উনি, রক্তাক্ত হওয়াটা নাকি সাবজেক্টিভ, উনি দেখেননি, আপেক্ষিক আর কি, হ্যাঁ উনি দেখেননি। আবার বলছেন পেছন থেকে কেউ ঘুষি মেরেছে। মানে আমি না খুব সারপ্রাইজড হয়েছি। মানে প্রধান নির্বাচন কমিশনার যদিও আজকের এই এতটুকু বলবেন, যদিও ওনার অনেক উক্তি আমরা যদি একত্র করি, দুটো উক্তিকে আমি একটু মেলাতে চাই। অভিযোগটা কি ছিল? অভিযোগ হচ্ছে উনি আহত হয়েছেন। কে আহত করেছে? কে আহত তো প্রশ্ন নাই। না না প্রশ্ন আসে না তো। না কোশ্চেনই না, আমি আপনাকে ডিস্টার্ব করি, আমি আপনাকে ডিস্টার্ব করি প্লিজ। আমি লীগের প্রার্থী না বলতে দেন। আমি কারোর সময় কথা বলে না, আমাকে একটু বলতে দেন। না আপনি বলেন, কিন্তু না আমার বেজের প্রয়োজন। বেজলেস কথা বলছেন একজন কেন? সিইসি কে টিভিতে, মিডিয়ায়, সব জায়গায় তাকে আহত হতে, একটা বেসিক কথা কি, আপনার কাছে যদি অভিযোগ আসে একজন মানুষ আহত হয়েছে, আপনি তদন্ত করবেন, ব্যবস্থা নেবেন ইত্যাদি। উনি মারা না গেলে, ফাজলামো করছেন এখানে যে উনি মারা না গেলে উনি তো মারা যান নাই, তার মানে মারা গেলে আমি ব্যবস্থা নেব। রক্ত এমন বেরোতে হবে যাতে রক্ত দেখে সবাই নিশ্চিত হয় রক্ত বেরিয়েছে। ধরুন রক্ত বেরোয়নি, আমি যদি অভিযোগ করি আমি আক্রমণের শিকার হয়েছি, আপনি কগনিজেন্সে নেবেন না। মেলায় আমরা যদি, উনি আগে প্রথম যখন নির্বাচিত, মানে ওনাকে ফাইনাল করা হয়েছে, উনি বিএনপিকে জেলেন্সকির মতো মাঠে থাকতে বলেছেন। উনি ববি হাজ্জাজকে বলেছিলেন কেউ যদি তলোয়ার নিয়ে আসে আপনার রাইফেল নিয়ে থাকবেন। এসব উক্তি উনি করেছেন ইনফ্যাক্ট আগে। তার মানে হচ্ছে ওনার এই ধরনের মন্তব্য, এই কয়েকদিন আগে আবার উনি বলছেন ভোট দিতে না পারলে আপনারা চিৎকার দিবেন, আমরা ব্যবস্থা নেব না। কিন্তু যে বিষয়টি আসলো, যেটি বিএনপির আশঙ্কা যে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কিন্তু দুই একটি ঘটনা যদি সত্যি আমরা বাদ দেই, তাহলে কি নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন করলেন না উনি? আমি দুটো কথা একটু বলি। প্রথম কথাটা হচ্ছে সবগুলো নির্বাচন অসাধারণ যদি ভালো হয়, তারপর একটা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কোনোদিন আপনি জাতীয় নির্বাচন মেলাতে পারেন না। আমি একটা এক্সাম্পল দিই। 14 সালের নির্বাচনের আগে 13 সালে অনেকগুলো বড় বড় এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হচ্ছিল, প্রত্যেকটাতে বিএনপি জিতেছে, প্রত্যেকটা, একেবারে প্রত্যেকটাতে জিতেছে। জেতার পরও বিএনপির 14 সালে ইলেকশনে গেল না। তারপর আবার স্থানীয় সরকার নির্বাচন হলো ওই রাকিবউদ্দিন কমিশনের অধীনে। তখন প্রথম ফেজে ভালোই হলো নির্বাচন, এরপরে আর উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো সবগুলোর মধ্যে কারচুপি সিরিয়াস করলো। তাহলে সাধারণ মানে নির্বাচনের আগে যখন ওনারা ওই নির্বাচন করলেন, তাতে কি গ্যারান্টি হলো যে মেইন নির্বাচনটা, সাধারণ নির্বাচন এটা হতো না? সুতরাং এটা ব্যাপার না। 2 নম্বর কথাটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলোতে অনেকগুলো মানে বাস্তবতা আমাদের সামনে এসছে, বা উপনির্বাচন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে বিএনপি আস্থা পাবে কিভাবে। গাইবান্ধা উপনির্বাচনে নানান রকম কারচুপির অভিযোগে প্রথম নির্বাচনটা বাতিল করে দিয়েছিল। এখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। এই যে পুরো সিটের নির্বাচন বাতিল করে দিতে পারে, আরপিওতে নতুন সংশোধন করে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ক্ষমতা কিন্তু বাতিল হয়েছে, ওনারা আর পারবেন না এটা। যাই হোক, নির্বাচনের পর ওনারা নির্দিষ্ট একটা সংখ্যাকে দেখিয়ে যে এরা 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 সবাই অভিযুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলেছিল। ওই ঘটনা 3 মাস পর সাংবাদিকরা যখন জানতে চেয়েছে আপনারা কোনো ব্যবস্থা নিতে পেরেছে, বললো না আমরা এখনো কোনো ব্যবস্থা নিয়ে দেখিনি, আমরা আবার চিঠি লিখবো। সো খেয়াল করুন, অনিয়মের অভিযোগে একটা পুরো আসনের উপর নির্বাচন বন্ধ করা হয়েছে,
উনি সেখানে কোনো অ্যাকশন নেওয়াতে পারেন নাই এত মাস পরেও। প্লাস এর আগের একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশনে জনাব বাহাউদ্দিন বাহারকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, সেখানে উনি একজন এমপিকে ওনারা মনে করছেন উনি নির্বাচনে প্রভাব বিস্তার করছে, সরাতে পারেন নাই, ফেল করে সিএসি বলছেন আমরা তো পারি না, আমরা এখন ওনাকে কোলে করে নিয়ে আসবো। উনি এক্স্যাক্টলি কোলে করে নিয়ে আসবো বলছেন এই কথা সাংবাদিকদেরকে। অথচ সেম সিচুয়েশনে ব্রিগেডিয়ার শাখাওয়াত একটা বিদেশি সংবাদ সংস্থা ডয়চে ভেলেকে বলেছেন যে একই রকম পরিস্থিতিতে মোহাম্মদ নাসিম ওখানে গিয়েছিলেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনাকে আমরা সরানোর জন্য বলেছি আপনি যদি না আসেন তাহলে আমরা নির্বাচন বন্ধ করে দেব। সো একই রকম ঘটনায় তারা ক্ষমতা দেখাতে পেরেছিল, ইনি পারেননি। সুতরাং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আমরা এখানে সবচেয়ে জরুরি কথা যেটা, এই সরকার যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে নির্বাচন তো সরকার করে না, নির্বাচন কমিশন করে। আমাকে সময় দিলে আমি আরো একটা বিরাট ফিরিস্তি দিতে পারবো। একদিন নির্বাচন কমিশনার, এক সেকেন্ড, এক নির্বাচন কমিশনারকে ডিসিএসপিরা বক্তৃতা দিতে থামিয়ে দিয়ে বসে যেতে বাধ্য করে নাই। সো এসব যদি দেখে বিএনপি কি মনে করার কোনো কারণ আছে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে এবং একটা সহি নির্বাচন তারা করবে? জি, ডক্টর জাহিদের কথার উত্তর দিবেন। তার সাথে আমার প্রশ্ন হচ্ছে, যে কথাটি এখানে এসছে নির্বাচন কমিশনারের সিইসির বক্তব্য নিয়ে, উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে প্রার্থীর তো উনি কি ইন্তেকাল করেছেন, রক্তাক্ত শব্দটি আপেক্ষিক, এই যে উক্তি, এই উক্তি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইব। না ধন্যবাদ, আমি ওনাকে ডিফেন্ড করছি না, নিশ্চয়ই না, তবে উনি যেটা বলছেন এবং আমিও যেটা বিরক্তি, মানে আমাদের দুই প্রতিপক্ষ যে কথাগুলো বলছে যে বরিশালের নির্বাচনে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে এটাকে জাতীয়ভাবে প্রকাশ করার চেষ্টা করছে তারা। জনাব আনোয়ার, আমি বলি, আপনি ছোট্ট বলছেন কেন? না না, ছোট্ট বলছেন ছোট্ট কেন? বলছি একটি কেন? প্রার্থী বয়োজ্যেষ্ঠ মেয়র প্রার্থী, তাকে না, না, আমার বক্তব্য শেষ করে আমি 10 সেকেন্ডের উপরে আপনি কখনো কথা বলবো না, প্রশ্ন করবো না আপনাকে। আমার কথা হচ্ছে যে সে যেই হোক, নির্বাচন নিশ্চয়ই ভালো হয়েছে, বা আরো আপনি যা বলছেন সবই মানতে রাজি আছি, কিন্তু একজন প্রার্থীকে ঘুষি দিয়েছে, উনিও দাবি করেছেন যে তাকে ঘুষি মেরেছে, ওনার ঠোঁট ফুলে গেছে, রক্ত পড়েছে, আহত হয়েছে, ছোট হবে কেন? না, ওনার এই বিষয়টাকে তো কেউ সাপোর্ট করছি না আমরা। যে আপনি নিজে বললেন যে ছোট্ট একটা না, ঘটনা, কিন্তু মানে আগে আপনি এই ঘটনার নিন্দা করেন, আগে এই ঘটনার নিন্দা করেন। নিন্দা কেন? হ্যাঁ, আমি এটাকে চাই না এরকম, এবং আমি প্রথমে বক্তব্য থেকে আমি বলেছি যে যদি এই ঘটনাটুকু না ঘটতো তাহলে নির্বাচনটাকে আরো আমরা অনেক ভালো বলতে পারতাম। জি জি। এবং ওখানকার যে পুলিশ কমিশনার, সেও কিন্তু বলেছে যে সর্বোচ্চ তাকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা সাথে সাথে দিন শেষও দেখি না যে একজনকে গ্রেফতার করেছে। এবং সিইসিও কিন্তু বলেছে এটাকে বড় ধরনের অ্যাকশন নেওয়ার জন্য, এবং আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। কিন্তু এই ছোট্ট বিষয়টাকে যেভাবে বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেহেতু আর কিছু নাই তো ওখানে, যে কারণে এইটা কি যত ধরনের, যে কারণে হয়তো উনি এটা বলছেন যে মারা গেছেন কিনা বা আপেক্ষিক, এগুলো না বললেও পারতেন, কারণ ওনার অনেক কথাবার্তা অনেক হিসাব করে ওনার বলা উচিত। জি নিশ্চয়ই। আচ্ছা, তারপরও উনি আমাদের ভাই কিছু কথাবার্তা যেগুলো বলছেন, রংপুর টেনে আনছেন, গাইবান্ধা টেনে আনছেন, তারপরে সিইসির ক্ষমতা খর্ব করা হয়েছে সেটা বলছেন যে বাতিল করার প্রক্রিয়া ছিল, এবং অনেকেই লেখালেখি করেছেন। দেখেন, ম্যানেজমেন্টে একটা কথা আছে যে যতটুকু দায়িত্ব ঠিক ততটুকু ক্ষমতা। যদি দায়িত্বের চেয়ে ক্ষমতা কম দেওয়া হয় সে অসহায় বোধ করে, আবার দায়িত্বের চেয়ে যদি ক্ষমতা বেশি দেওয়া হয় সে কিন্তু স্বৈরাচার হয়, স্বেচ্ছাচার হয়। ম্যানেজমেন্টের খাতিরে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যতটুকু দায়িত্ব ঠিক ততটুকু ক্ষমতা। এখন যদি কি বুঝাতে চাইলেন আপনি? আমি ওই যে সিইসির যে পুরো ভোটের বাতিলটা কেন করার ক্ষমতা তাকে দেওয়া হবে, যতগুলো সেন্টারে উনি মনে করবে যেখানে নিরপেক্ষ ভোট হয় নাই ঠিক ততটুকু তিনি বাতিল করবে, একটা হোক, দুইটা হোক, 5টা হোক, 10টা হোক। কিন্তু 300 সিটের ভিতরে 10টা সিটেরও তো সুষ্ঠু সুন্দরভাবে ভোট হতে পারে, তাহলে সেটাকে কেন উনি বাতিল করবে? সেই ক্ষমতা ওনাকে কেন দিবে? 290টা সিটে যদি এরকম অব্যবস্থা হয়, একটা করে উনি তো বাতিল করতে পারবে। তাহলে ওই 10 কেন্দ্রে যত ভালো নির্বাচনই হোক, ওই নির্বাচন কি আর সুষ্ঠু হয়েছে? না, কেন হবে না? হতে পারে তো। কেমন করে? কিন্তু উনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পুলের ভোট যদি তার মনে হয়, হ্যাঁ, স্পষ্ট সংবিধানও বলা আছে, যদিও মনে হয়, বা উনার যে সিইসির যে ক্ষমতা সেখানেও বলা আছে, উনি যদি এটাকে মানে মনে করে যে এটা এই হয়েছে,
উনি বাতিল করতে পারবেন, সেই ক্ষমতা তাকে তো দেওয়া হয়েছে। এমনকি পরবর্তীতে যে প্রিজাইডিং অফিসার তার কাছে যদি যায় সেখানেও তো বাতিল করার ক্ষমতা আছে। ওনারা এটাকে আসলে ম্যানিপুলেট করছে, সে প্রথম থেকেই সিএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে আচ্ছা ঠিক আছে, যতভাবে পারা যায়, সময় না, কম, সুতরাং যতভাবে মূল কথায় পারা আসি। যায় জি প্লিজ। এই নির্বাচন কমিশনকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। এটা তো ঠিক না, এটা তো ঠিক না। একটা পক্ষ খালি প্রত্যেকটা জিনিসই তারা সমালোচনা করছে, যেটা করা উচিত না। একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা যদি বজায় রাখে, ওনারা নিজেদের কথা চিন্তা করে না। একটা গণতান্ত্রিক চর্চা করার জন্য শুধু সরকারি দল কিন্তু দায়ী না, সমভাবে কিন্তু বিরোধী দলেরও কিন্তু দায়িত্ব আছে, কর্তব্য আছে। না হলে একটা দেশে গণতন্ত্রের একটু শুনে আসি। বিকাশ ঘটে না। জি। তো জাহিদ ভাইরা যে সুন্দর সুন্দর করে কথা বলছে, অসত্য এবং অসংলগ্ন আমি বলবো, যে কথাগুলোর সাথে কোনো মিল নেই, যে কারণে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ঝামেলা বাড়ছে। সঠিকভাবে যদি সঠিক প্ল্যানটা জনগণের সামনে তুলে ধরা হয়, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়, যেটা জাহিদ ভাইদের মতো বিজ্ঞ লোকজন সেই পথে যায় না। তারপর তাদের লোক মানে দৃষ্টিভঙ্গি যখন ওই খালি ক্ষমতার দিকে হয়, জি আর নিশ্চয়ই। দৃষ্টিভঙ্গি যখন আনোয়ার, আমি একটু সরকারকে শুনতে- মানে পতনের দিকে হয়, তখন ওই ধরনের মানে হিতাহিত বা কি বলবো কথাগুলো তারা আর বলতে পারে না। জি আসবো আপনার কাছে, নিশ্চয়ই আসবো। খন্দকার মাসুক, আপনারা জি প্লিজ। আমার মনে হয় আপনি আমাকে একটু সময় কম দিয়েছেন। না নিশ্চয়ই আপনি বলবেন, আপনারা দুজন মিলে বলছেন তো। 3টি সিটি কর্পোরেশনের নির্বাচনের নামে প্রহসন হয়ে গেল। আমি এক কথায় শুরু করেছিলাম, যেটা এই 3 সিটি কর্পোরেশনের ভোটার কিংবা জনগণের যেমন এই নির্বাচন নিয়ে কোনো উৎসাহ, কোনো মাথায় তাদের কোনো ছিল না, আমারও একজন সাধারণ নাগরিক হিসাবে এটা নাই। কি কারণে নাই? আপনি দেখেন, গাজীপুর ইলেকশনটা যদি ধরেন আপনি, আমি এক কথা শেষ করব, জাহাঙ্গীর তাদের প্রার্থী, নৌকারও প্রার্থী তাদের। জাহাঙ্গীর দীর্ঘদিন মেয়র ছিল, জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়ে গেল আইনের ক্লিয়ার এই জিনিসটা তো তার আমার মা পরিষ্কার, হ্যাঁ। বয়োবৃদ্ধ মহিলা নির্বাচন করেছে। এখানে তো বিএনপি অংশগ্রহণ করে নাই, কোনোদিন বিএনপিও করে নাই, যোগদানকারীও না। তার গাড়িকে নির্বাচন ক্যাম্পিং করার সময় প্রচারণা করার সময় তার গাড়ি ভেঙে দেওয়া হলো। শুধু তাই নয়, তাকে দুদক ডাকলেন ওই নির্বাচন করার সময়, চলাকালীন সময় জাহাঙ্গীরকে। আমি বলি দুদককে ডাকার অর্থটা কি জানেন? হ্যাঁ, আনসেন মেসেজ দেওয়া। কই এখন জাহাঙ্গীরের দুদকের এটা পরিণাম আমরা দেখতে চাই? লাগবে না। নিজেদের কথা নাই, আমি বলি নাই, নিজের অবস্থানের কথা। আর বরিশালে যেটা হলো, কি হলো, আর পাখার বরিশালে যেটা হলো নিজের কথা আপনি যাই বলেন, এই চরমনাই পীর সাহেব রেজাউল করিম সাহেব, তার একটু ওই অঞ্চলে পীর বলেন আর যাই বলেন, তার অবস্থান অনেক ঊর্ধ্বে। আমি মনে করি ব্যক্তি হিসাবে ওই হাসানাত সাহেবের ভাইয়ের চেয়ে তার ওই অঞ্চলে না, কিন্তু আপনি রাজনীতিতে কোন আচ্ছা, আমি বলি সে ওখানে আমরা ইলেকশনে যাইনি, সে ওখানে দ্বিতীয় অবস্থানে, তাকে রক্তাক্ত করা হলো, তার গায়ে হাত দেওয়া হলো। কারা দিছে? নৌকার সমর্থিত ব্যক্তিরা। সেখানে সিএসি যে মন্তব্য করেছেন, এইটা নিষ্ঠুর পরিহাস সারা আমার ভাষা নাই। ওখানে যদি সিএসি হেলিকপ্টার নিয়ে গিয়ে ওখানে সাসপেন্ড করতো কমিশনারকে, ডিসিকে সাসপেন্ড করতো, এদেশের মানুষ বলতো পুরুষ মেরুদণ্ড আছে। আমরা যা বলেছি এই মেরুদণ্ডহীন এই নির্বাচন আমরা যেটা বলেছি, মানুষ সেটা বোঝে যে বিএনপি তারা যৌক্তিক জায়গায় আছে। এই নির্বাচন কমিশনার এবং কোন রাজনৈতিক সরকারের অধীনে এদেশে জাতীয় নির্বাচন বলেন কোন নির্বাচন হতে পারে না। এবং এই 3টে নির্বাচন আবার প্রমাণ করেছে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট, একটা অগণতান্ত্রিক দল। ডাক্তার জাহিদ অনেক কথা এসেছে, আমি যদি ছোট্ট করে আপনার কাছে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে বরিশালে ভোটের হিসাব যে বিএনপি বয়কট করেছে, তারপরেও কিন্তু বরিশালে 51.46 এবং খুলনায় 42.17% ভোট পড়েছে। ভোটের হার বেড়েছে অতীতের যে কোনো উপনির্বাচনের চেয়ে। আমরা দেখলাম গাজীপুর, খুলনা এবং বরিশালে ভোটের হার বেশি। এটা কি এই যে মানুষ ভোটের প্রতি আগ্রহী হচ্ছে? প্রথম কথাটা হচ্ছে এই ডেটাটাকে আমরা বিশ্বাস করি।
2014 সালের নির্বাচনের 153টার নির্বাচন হয়ে গেছিল, পরে যে বাকিগুলোর নির্বাচন ছাড়াই 153, 147টা যে নির্বাচন হয়েছিল ওই ভোটে নাকি 40% ভোট কাস্টেড হয়েছিল, এরকম একটা ডেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসছে। মোদ্দা কথাটা হচ্ছে, কিন্তু যদি আমি একেবারে খুব জোর দিয়ে যদি নাও বলি, আমরা যেটা রেডিও রিপোর্ট টেলিভিশনে করে, আমি ওই জায়গায় আসছি, মানুষ অনেক মানুষ কিন্তু ভোট দিতে এসেছে। ভোটার এসেছিল। হ্যাঁ, আমি আসছি, প্রথম কথা আমি ওটা বলেই এটা আসছিলাম যে রিপোর্ট আমরা দেখেছি ভোটার অনেক গেছে। ফলে যেটা হয়েছে, আগে এটা ট্রু যে লোকাল গভর্নমেন্ট বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় কিন্তু ভোটাররা খুব কম গেছে, তুলনায় এখানে বেশি গেছে, এটা সত্য। কিন্তু এই 51%ও সঠিক কিনা এটা নিয়ে আমার ডিবেট আছে, আমি শতভাগ বিশ্বাস করি না। আচ্ছা, এখন ভাই যেটা বলে সেটা নিয়ে দু একটা কথা একটু যোগ করা জরুরি। সেটা হচ্ছে, মানে আমি অসত্য বলছি এরকম একটা কথা, মানে আমি ধারণা করি আমার সাথে ওনাদের দলের অনেক মানুষের সাথে আমি টকশো করেছি, কখনো এই অভিযোগ শুনিনি। আমি যা যা বলেছি এটার কোনটা অসত্য যদি বলেন আমি একদম ধরে আপনি যে বলছেন 5% না 51% আপনার ডাউট আছে কেন? টোটাল ভোট জানেন না কত হয়েছে ওখানে? না, সেটা ডাউট আছে তো, 5 লাখ সামথিং আর 3 লাখ সামথিং, না এটা তথ্য না। আর কত ভোট ভুল করছেন, আর এই কত হয় আপনার ক্যালকুলেট করা উচিত ছিল না? অঙ্ক করানো যায়, আপনি দেখেনি ভুল বলছেন, অঙ্ক করানো যায় না প্লিজ। আমি কেন আপনি আমার কথাটা বলছেন, বিশ্বাস কেন করবেন না? আমি তথ্য দিচ্ছি না, না আগে এটাই বলেন আপনি কেন করবেন না? আমি করব না, এটা আমার ইচ্ছা। কেন না আপনার ইচ্ছা হতে পারে না? এই সরকার এবং ডাটা ইজ अवेलेबल। না সরি, নো নো নো, অন দ্য বেসিস অফ ডাটা ইউ হ্যাভ টু ক্যালকুলেট। আপনারা কি পরিমাণ মিথ্যা ডেটা দেন আমি দেখাতে পারি, আমি দেখাতে পারি। আপনি আপনার সময় জবাব দেন, আপনার সময় জবাব দেন। আর আমি অসত্য বলছি, আমার এই কথা আপনি থামেন না একটু প্লিজ, প্লিজ। আমি আপনাকে ডিস্টার্ব করি না, আমি আমার সময় বলতে দেন। আমি অসত্য বলছি কথাটা কিন্তু এই ডেটার পর উনি বলেন, উনি আগেই বলেছেন। সেজন্য বলছি আজকের যুগে, আগের যুগে, মানে আগের ক্ষেত্রে, এই আজকে ইনফরমেশনের যুগে না আপনি খুব সহজে বের করে ফেলা যায়। আমি এই ডেটা কত পার্সেন্ট অঙ্কের হিসাবে ভুল বলি না, আমি বলছি আমি রিলাই করি না আপনার দেয়া ডেটা। আমি আপনাদেরকে মিথ্যাবাদী মনে করি যে ওনারা মিথ্যা কথা বলেন। এটা কিন্তু ইনফরমেশন না, এটা আমার একটা পারসেপশন, এটা আমার একটা পারসেপশনের জায়গা। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, খেয়াল করেন। সেটা হচ্ছে ইসলামী আন্দোলন কিন্তু এই পুরো এন্টায়ার সময়টাতে সরকারের খুব পক্ষে ছিল। খুব পক্ষে থাকার একটা প্রমাণ দিই আমি। আমেরিকা যখন ভিসা নিয়ে নতুন নীতি ঘোষণা করলো, তখন চরমনায়ের পীর সাহেব এবং ইসলামী আন্দোলনের যিনি প্রধান, উনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন সরকারের যা যা বক্তব্য, কোনো রকম কোনো বিদেশি হস্তক্ষেপ ওনারা মানেন না, ওটা চলতে দেওয়া যাবে না। এমনকি জাতীয় পার্টিও এই পয়েন্টে সরকারের পাশে ছিল না। জাতীয় পার্টিও ওনাদের দীর্ঘদিনের মিত্র বাইরে মন্তব্য করেছে। সেই ইসলামী আন্দোলন আজকে এই ফলগুলো প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই কথা তারা অলরেডি ঘোষণা করেছে বাকি সিটি কর্পোরেশনগুলো। তার মানে ইসলামী আন্দোলনের এই কথাগুলোকে কগনিজেন্সে নিতে হবে। আপনি আপনার একজন মিত্রকে আজকে এই জায়গায় নিয়ে ছেড়েছেন। আমি যদি এভাবে বলি ডক্টর জাহিদ, যে নির্বাচনে যাওয়ার পর তারা বিজয় মানে চেয়েছিল, জিততে চেয়েছিল, যেহেতু হেরে গেছে এখন আর নির্বাচন ফ্রি হয়নি, ফেয়ার হয়নি, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, ইত্যাদি ইত্যাদি। আমি আবার ভিন্নভাবে দেখতে চাই, তারা আরো নির্বাচনে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, ওনাদের এত হাই প্রোফাইল কেউ করেনি। আরো নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট পেয়েছে, পরাজিত হয়েছে। এই ঘটনাগুলো তো তাদের ঘটছে নিয়মিত। রংপুরে করেছে তারা, গাজীপুরে করেছে, সব জায়গায় করছে। সুতরাং এটা তাদের হেরে যাওয়া তো নতুন কোনো ঘটনা না। এক্স্যাক্টলি। তারা এই অভিযোগটা এখন তাহলে আবার নতুন করে করছেন। এবং সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে, এই জায়গায় আমি মনে করি তাদের দলের এত গুরুত্বপূর্ণ একজন মানুষ প্রার্থী হলেন এবং তার এটাকে এখনো, এখানে যিনি আওয়ামী লীগের আছেন আনোয়ার ভাই বলছেন ছোট ঘটনা, এবং উনি তাচ্ছিল্য করছেন মারা যায়নি। সো আপনি তো যখন নির্বাচন করতে যাবেন, এটাকে যদি আমরা খেলার মতো বলি, একটা রেফারি আছে কাগজে কলমে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। আপনি যদি দেখেন একটা নির্বাচন কমিশন আপনার আহত হওয়া নিয়ে তাচ্ছিল্য করে, ফান করে একরকম, সেটা আপনি আর রিলাই করতে পারবেন না। আমি এই কথাটাই বলতে চাইছি, হাত পাখা ইসলামী আন্দোলন কিন্তু বিএনপি না যে আমি ঘোষণা করছি সরকারের সাথে যুদ্ধ। আপনার মিত্র ছিল, সেই মিত্র আপনার শত্রুতে পরিণত হয়েছে, কারণ আপনি তার সাথে এমন আচরণ করছেন। জাহাঙ্গীরের কথা বলছেন, একটু যোগ করি গাজীপুরে। জাহাঙ্গীরের মা অভিযোগ করেছেন তার এজেন্ট বাড়িতে থাকতে পারে না। আমি দেখে খুলে খুলে দেখাতে পারবো, অসত্য তথ্য না সত্য তথ্য। ওই নির্বাচনের দিন বহু কেন্দ্রে জাহাঙ্গীরের এজেন্ট খুঁজে পায়নি, প্রথম আলো রিপোর্ট করেছে। ও কিন্তু বিএনপিও না, ও আপনারই লোক ছিল এতদিন, তাকেও আপনি থাকতে দেন নাই। তার মানে আপনি নৌকার বাইরে যে থাকে তার উপরে আপনি চড়াও হন, যে আপনি আপনার মিত্রকে শত্রুতে পরিণত করেন। এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা। এবং হাত পাখার এই জন্য এই নির্বাচন বর্জনটাকে আমি তাৎপর্যময় মনে করি, যে তারা সরকারের মিত্র হয়েও এখন সরকারের অত্যাচারে তারা সেখান থেকে সরে এসছে। জি, আসবো আপনার কাছে। মানে আনোয়ার ভাই বিরতি যাওয়ার আগে ছোট্ট 1-2 মিনিট সময় আছে,
এই কথাটা একটু উত্তর আপনার কাছ থেকে শুনে যাই। না, এগুলো মিত্র কথা- হয়েও এগুলো মিত্র কথার হয়েও কোনো- তারা এই মানে জবাব নেই, তার কারণ যে ওরা নির্বাচনের ভিতরে ঢুকেও নাই, ওরা নির্বাচনের অবস্থাটা জানেও না, পার্টিসিপেটও করে নাই, কোনো কিছু করে নাই। এবং কারা- বিশেষ কারা? করে এই হাত পাকা। এই যে যারা বলছেন, এই যে জাহিদ ভাইরা এবং বিএনপি এরা তো সব একই মঞ্চ, এরা তো একই মানে এন্টি গভর্নমেন্ট Right, পজিশন, exactly, exactly, এবং অবস্থা তারা তাই। চাইছে যেহেতু নির্বাচনে আসে নাই, কিন্তু দূর থেকে আবার দেখছে না, ওইটা কি এটা- হচ্ছে কি হচ্ছে না। না, কিন্তু হ্যাঁ, হাত কেন পাখার সম্পর্কে যে বক্তব্য পাখার দিকে দিয়েছে। ওভাবে তাকালো, কেন পাখারে করলো, কিন্তু অন্য একটা নির্বাচনকে ইভালুয়েট করার জন্য যে জিনিসগুলো দেখার দরকার সেই দিকে কিন্তু ওরা যাচ্ছে না। এখন এই যে ডাটা, আমি এটা মনে করি না 51% আসছে। কেন? ওখানে টোটাল ভোট হলো 2,76,000, তার ভাই, মধ্যে ওইটা 87,000 যদি- পেয়েছেন উনি, ওইটা যদি 33,000 হয়েই পেয়েছেন থাকে। উনি, এবং আরো যে পার্টনার আছে আমরা যোগ অঙ্ক করলেই তো বুঝি, বোঝা যাবে। আমরা অঙ্ক বুঝি। তাহলে আপনি এটা বলার আগে আপনার আমি উচিত ছিল 27,000 এটা ক্যালকুলেট করা। আমি 27,000 বিশ্বাস যেমন করি এটা না। ইয়াতে খুলনাতে টোটাল ভোট হলো 5,35,529। এখন টোটাল যারা ভোট পেয়েছে করলে তো ইজিলি ইউ উইল বি এবল টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ। এটা তো কোনো সমস্যা না। তাহলে আপনি কেন এই ধরনের কথা বলবেন? মানুষকে ভুল ইনফরমেশন কেন দিবেন? ভাই, এরা হয়েছে কি, শুনুন আমি একটা কথা বলি, একটু বিরতি ওই যে নিতে হবে। গোয়েবেলস এর মতো না, হ্যাঁ। এই বিএনপি জাহিদ ভাইরা এই কিন্তু গ্রুপটা আমার তো এই মিনিস্ট্রি অফ স্বাধীনতা- প্রোপাগান্ডা আমার তো এই স্বাধীনতা মিনিস্ট্রি আছে। অফ প্রোপাগান্ডা খুলেছে এরা, খোলার পরে এবং কিছু বিদেশও বসে আছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড। এরা ভাই যারা বাংলাদেশে 20 বছর ধরে আমার নির্বাচন প্রক্রিয়াটাকে একেবারে ধ্বংস ভাই, করে আমার- দিয়েছে, আমার ওই 20টা আলোচনায়- হোন্ডা 40টা গুন্ডা গুন্ডা, ভোট আমি ওই ঠান্ডা যারা আলোচনা না করেছে, গিয়ে আমি- তারা আজকে সবক দিচ্ছে আমাদেরকে। জি, কিভাবে জি। সবক দিচ্ছে? ওই 14 আর 18 কে ধরে, হ্যাঁ। আর কোনো বেসিস নাই কিন্তু 14 এবং ওই 18 14 কে 18 কে ধরে। কিন্তু ওরা বিএনপি বা জাহিদ ভাইদের কিন্তু একটা মানে আইডিয়া হয় না, বা কথা বলতে গিয়ে কি লজ্জাও লাগে না? শুনতে চাই, শেষ করুন, আমি আবার আমি জাহিদ ভাইদেরকে এই কথাটা বলতে চাচ্ছি এই কারণে, শুধু জাহিদ ভাই না, উনি তো এখানে বসে আছে, আরো উনার মতো যারা আছে, জি যে এই সরকারকে শুধু বলে যে ভোট উনার আন্ডারে হবে না, দিয়ে টেনে আনে 14 আর 18, যে কারণে আমাকে বারবার ফিরে যেতে হচ্ছে 14 আর 18। তো 14 সালে যে নির্বাচন ওরা আসে নাই, তার আগে যে ভোটগুলো হয়েছে সেটা স্টার্টিংয়ে কিন্তু জাহিদ ভাই বলেছে যে প্রত্যেকটা ভোটে কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু বিএনপি জিতেছে, 5টায় আমরা হারছি। তার মানে কি আমাদের আমলে ভোটটা সুন্দর হয়েছিল। তো 14 সালের আগে কি এমন কোনো ভোট আমরা করেছিলাম যে আমাদের অধীনে ভোট হয়েছিল যে ভোটে আমরা কারচুপি করেছিলাম? তাহলে তুমি 14 সালে কেন আসলা না? তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে বলে, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করেছে কারা? এটাকে ম্যানিপুলেট করেছিল কারা? এটাকে মিনিংলেস করেছিল কারা? সেটা কি জাহিদ ভাই বা ওর মতো যারা আরো বিজ্ঞ আছে এটা অ্যানালাইসিস করে নাই? যে ওরা ওদের নিজস্ব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে মানে কেয়ারটেকার প্রধান বাড়ানোর জন্য বয়স বাড়াই দিয়ে একটা ম্যানিপুলেট করার চেষ্টা করলো, 1,20,00,000 ভুয়া ভোট তৈরি করলো, এবং তারা ইয়াজউদ্দিন তাদের নিজের প্রেসিডেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট করতে চাইলো। এবং ওই সময় একটা 22 তারিখ সম্ভবত জানুয়ারি যে নির্বাচন করেছিল, ওই নির্বাচনটা যদি হয়ে যেত, একদম তাদের প্ল্যান করা ছিল যে ওই নির্বাচনটা করা মাত্রই তারা ক্ষমতায় যাবে। পিছনের দিকে যেতে চাই না, যেতে না, এটাই তো মূল কথা। না যেতে তো চাই না। আমার যারা আজকের আলোচনা, না, যারা আমার এই আজকের কেয়ারটেকার আলোচনা- না, না, ওই গভর্নমেন্টটাকে আলোচনা যাব না, নষ্ট করেছে। না না, আমাকে একটু বলতে হবে, আমার আজকের আলোচনা শুধু নির্বাচন, এই দুটো ভাই নির্বাচন নির্বাচন কেমন নিয়ে হলো? আপনার আলোচনা করতে গেলে কেন হ্যাঁ। তারা বরিশালে গেল না আর হ্যাঁ। কেন তারা আমাদেরকে ভোট চুরের কথা বলছে, হ্যাঁ। সেটাকে আমাকে বলতে হবে না? সেটা তো বলবেন সেটা বলতে গেলেই তো এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে নষ্ট করেছে বিএনপি। না, বিএনপি করছে। আমি এরা এই- করেছে এই- এই- যে আলো- এই আলোচনা জাহিদ নাই, ভাইরা। বিএনপি এবং না, না, আমার তো সাথে সেই কারণে হাত পাখা কেন ভোট বর্জন না, না, করছে হাত এটা পাখা বলেন। হ্যাঁ। বর্জন করা মানেই তো এটা না যে ভোট ম্যানিপুলেট হয়েছে। আপনি এটা অ্যানালাইসিস করেন। আমাদের ভাই, এখানে 26টা আমি মিডিয়া আছে, আমার- প্রিন্টিং মিডিয়া আছে, ইলেকট্রনিক্স আমি মিডিয়া আছে, তারা তো দেখেছে। এখন আপনি উল্টাপাল্টা অভিযোগ করলে কি হয়ে যাবে? আনোয়ার ভাই, আমি এই আমাকে জিনিসটাই দিতে আপনারা বলতে শুরু দিতে হবে করেছেন। আনোয়ার ভাই, আমাকে বলতে না দিলে আসলে জি, হচ্ছে বলেন, না। please। সেটা হচ্ছে মূল কথা কি, মূল আমরা আলোচনাটা আপনি নিশ্চয়ই টানবেন, আপনি আনবেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মূল জায়গায় তো রাখতে হবে আলোচনাটাকে, নাহলে আলোচনাটা থাকছে আমি না। তো মূল জায়গাটাই আমার বলছি। একটি করতে না, আমার প্রশ্নটা আপনি নেন, সেটা হচ্ছে এই যে যেটি ডক্টর জাহিদ বলছিল যে আপনার সাথে মিত্রতা, বাদ দেন মিত্রতা, আপনার সাথে ইলেকশনে আসছে প্রধান প্রতিদ্বন্দ্বী, তিনি নির্বাচন করার পর আপনি বলছেন অত্যন্ত সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে,
কিন্তু আপনার যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী সহ জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থী সহ সকলেই বলছে নির্বাচন ফ্রি ফেয়ার হয় নাই, এবং এক ধাপ এগিয়ে হাত পাখা বলল যে আগামী এই সিলেট এবং রাজশাহীর যে নির্বাচন তাতেও তারা অংশ নেবে না। ঠিক আছে, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে বরিশালে তাকে নাজেহাল করা হয়েছে বা তাকে মারা হয়েছে বা এটা করা হয়েছে, যেটা উচিত না। খুলনায় কি করেছে? সেখানে তো পাখা ভোট পেয়েছে কত, 60,000 প্রায় 60,064 ভোট পেয়েছে। তাহলে সেখানে কেন বর্জন করবে? না, এটা সেখানে কি আমারই সমস্যা প্রশ্ন হলো? না না, আপনার কাছে। সেখানে খুলনায় কি সমস্যা হলো? খুলনাতে তো কোনো সমস্যা হয় নাই, তাহলে সেখানেও তারা বর্জন করেছে। তার মানে অ্যাকচুয়ালি ওখানে উল্টাপাল্টা হয়েছে বলে বর্জন করছে, ব্যাপারটা তা না। আসলে কি এটা তাদের, আমি বিএনপির সাথে সেটা কোনো তারা জানে। আঘাত করে কি হ্যাঁ, এটা এটা বিরোধী করছে? দলে হেরে গেছি আমরা, এই কারণে হয়তো হেরেছি, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হতে পারে, জনগণকে বুঝাতে পারে আমরা বিশাল পাওয়ারফুল ছিলাম বা জনপ্রিয় ছিলাম, আর আওয়ামী আমরা লীগের এটা কিচ্ছু পাইনি। নাই, আসবো আবার আওয়ামী লীগ আপনার একেবারে কাছে। একটু শুনে মাটির আসি। সাথে মিশে গেছে, জি। হ্যাঁ, আমরাই পাস করার কথা ছিল, আওয়ামী লীগ যদি এটা না করতো, পিছন আমরা থেকে পাস ঘুষি না করতাম। মারলে আমি পাস করে যেতাম, নিশ্চয়ই শুনতাম। বা সুন্দর এখানে মাস। তো এই জিনিসগুলো তাদের মনের ভিতরে হয়তো জি, আসতো clear, বা জি, এসছে, clear। আর জাহিদ আমি ভাইরা বাতাস উত্তর- দিচ্ছে। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করবো এই কারণেই, এই চরমনাই পীরের মার্কা হলো পাখা মার্কা। ওনরা বাংলাদেশের না, জাতীয় এই আলোচনা অত সংসদ গুরুত্ব- নির্বাচনে না, না, আমি এত- বলি এত পিছন থেকে আলোচনা যাব একাধিক না ইলেকশন আমরা। অংশগ্রহণ আপনার করেছে। নিজের হ্যাঁ, কথা করছেন। বলেন। মূল আমি- কথাটা বলেন। বিএনপির আমি কথা বলেন। বহুবার আপনার কথা বলেন। আমার সাথে ইলেকশন বিএনপির হয়েছে, কথা তারপর- বলেন, কেন আমি ভোট বলি, আমার বলতে বর্জন দেন, করলেন? করেছে অগণতান্ত্রিক স্থানীয় আচরণ কেন সরকার করছেন? ইলেকশন অংশগ্রহণ করেছে, পরাজয় বরণ করেছে। আপনারা যদি এই বিগত 15 বছর অনির্বাচিত সরকারের আমলে চরমনাই সরাইদুর উদ্যান থেকে প্রতি জেলার সমাবেশ দেখেন, প্রতিটি আমি বলবো না ওনরা সরকারের পদলেহন করেছেন, বাট ওনরা বলবো না দালালি করেছেন, ওনরা এই সরকারি গুণগান গিয়েছেন। আপনি বলছেন, আমি বলি, সমস্যা কোথায়? আমি আমরা তো বলি, কিছু করিনি। আমি বলতে আমি আমি আমার আমার প্রত্যেকটা রাজনৈতিক দলের কি সরকারের বিরুদ্ধে করতে হবে? না, আমি বলি না। এবং এই স্যাংশনের পর, ভিসা স্যাংশনের পর আপনি বলেছেন একমাত্র এই চরমনাই পীরের প্রধান পীর এই রেজাউল করিম সাহেব, উনি এটার পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন, এবং উনি অনেক ধর্মীয় অনুভূতির কি বলতে আমি চাচ্ছেন? বলতে চাই, এরপর উনি এই প্রধান উনি দাঁড়িয়েছেন বরিশালে, ওনাদের এই হাত পাকা এই পীর উনি প্রধান, সম্মানজনক ভোট পেয়েছে। উনি প্রধান, ওনাকে রক্তাক্ত করার পর উনি প্রেসে বলেছেন আমার রক্ত ঝরেছে, আমি এই ফ্যাসিস্ট এই সরকারের আমি আরো রক্ত ঝরাবো, আমি এখান থেকে সাধারণ বরণ করব, আমি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আছি। আমার কথা, এখানে যদি আওয়ামী লীগ হেরেও যেত, যদি নাও জিতত, ওনরা এই চরমনাই পীরকে এই সরকারের ইলেকশন কমিশন বলেন, সরকারের উচিত ছিল ওনার পর্যাপ্ত সিকিউরিটি দিয়ে ওনার আসবো নির্বাচনের আলোচনা। সর্বোচ্চ যেটুকু আসবো। প্রাপ্য সেই সুযোগ সুবিধা দিয়ে ইলেকশন হতো, এই কথা ওনারা বলতে পারতেন না। জি। তাই প্রমাণ করছে আমরা যেটা বলেছি, আমরা গেলাম না, আমরা যেটা বারবার বলতে চেয়েছি, সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় সংসদ নির্বাচন বলেন, এই ফ্যাসিস্ট সরকারের এই তাবেদার সরকারের নেতৃত্বে clear. সুষ্ঠু নির্বাচন ডাক্তার- হবে না, সেটাই প্রমাণ বহন করছে এই তিনটে নির্বাচনে। ডাক্তার জাহিদ, ধন্যবাদ। আনোয়ার ভাই একটা কথা বারবার বলার চেষ্টা করছেন যে ভোটে না যাওয়া একটা অগণতান্ত্রিক আচরণ। ভুল কথা, ভোটে না যাওয়াও একটা গণতান্ত্রিক আচরণ। আপনি ভোটে না যখন যাওয়া গণতান্ত্রিক আচরণ, কিন্তু আমি ভোটে যাব না, বাধাও আরেকজনকে দিব। বাধা দিব। আমি কাউকে আমরা বাধা দেব ভোট বা দিতে প্রতিহত যেও না। প্রতিহত করব না, যেও নাও বলতে পারি, কিন্তু প্রতিহত করব এই শব্দটা অগণতান্ত্রিক, ঠিক আছে, না, একমত। কিন্তু আমি যদি বাধা দেই, না, বাধা বাধা দেওয়া দেওয়া right না। বাধা দেওয়াটাও অগণতান্ত্রিক, কিন্তু আমি মানুষকে কনভিন্স করার চেষ্টা করব তুমি এই সরকারকে লাল কার্ড দেখানোর জন্য ভোট দিতে যেও না। আমি যদি গণতান্ত্রিক ভাবে এই মেসেজটা মানুষকে দেই, এতে কোনো সমস্যা আমি দেখি না, কোনো সমস্যা দেখি না। ইনফ্যাক্ট আওয়ামী লীগও তো একবার ভোটে যায় নাই, ওই যে প্রায় বলে না ভোটে যেতেই হবে। অবশ্য কখনো কখনো 86 সালে এরশাদের অধীনে গিয়ে টিয়ে গণতান্ত্রিক আচরণ দেখিয়েছে, মানুষ ওটা আবার গ্রহণ করে নাই, ওটাকে এক ধরনের বেইমানি হিসাবেই মানুষ দেখেছিল। কিন্তু ওনারাই বিএনপির অধীনে যে একবার নির্বাচনে গেল না 96 সালের 15 ফেব্রুয়ারি, তার আগে যে কারণে যাননি, আমি সেটাকে ভ্যালিড মনে করি, এবং ওই না যাওয়াটা এদেশের মানুষের স্বার্থে হয়েছিল বলে আমি বিশ্বাস করি। ওখানকার যে নির্বাচনটা, একটা উপনির্বাচন মানে দেখে, মাগুরার নির্বাচন দেখে তাদের মনে হয়েছে, এবং আমিও মনে করি এই অবিশ্বস্ততা নিয়ে নির্বাচনে না যাওয়াই উচিত ছিল। তারা ফাইট করেছিলেন, আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছিলেন, এবং একটা অসাধারণ কনসেপ্ট আমরা পৃথিবীতে আনলাম। এটা ইনফ্যাক্ট ওনারা বা সাথে জামাত সহ এই কাজটা করেছেন, ফাইন।
তাই যদি হয়ে থাকে সত্য, মানে আর 14 বাদ দেই, নির্বাচনে যায় না, 18 সালে ওনার দলের সাংগঠনিক সম্পাদক জনাব স্বপন ডয়চে ভ্যালেতে জনাব খালেদ মহিউদ্দিনের সাথে একটা মানে প্রোগ্রামে উনি ওনার সিটে পর্যন্ত রাতে ভোট হয়েছে, উনি বলছেন অতি উৎসাহিতরা করেছেন, আমি হাতে পায়ে ধরেও ঠেকাতে পারি নাই, আমার একদম অক্ষরে অক্ষরে লেখা আছে। আরো অনেক জায়গায় হয়েছে, মানে ওনার সাংগঠনিক সম্পাদক, আমি অন্যদের কথা বলছি না, উনি ওই শোতে বলেছেন অনেক জায়গায় অতি উৎসাহীরা এই ভাষাটা ব্যবহার করেছেন, এই কাজটা করেছেন। সো এইসব যখন স্বীকৃতি দলের মধ্য থেকে আসে, সাবেক নির্বাচন কমিশনারও একই রকম স্বীকৃতি দিচ্ছেন ওনার সাথে। সাবেক নির্বাচন কমিশন তো ঠিক ডাইরেক্ট আর রাতে ভোট হবে না, ইভিএম করলে আর রাতে ভোট দেওয়া যাবে না, উনি এরকম বলেছেন। ডাইরেক্ট বলেছেন। আচ্ছা ওনাদের সাথে আচ্ছা পরে আচ্ছা এটা সরিয়ে রাখি, আচ্ছা এটা সরিয়ে রাখি। ওনাদের সাথে জোট করা মানে মহাজোট, কিন্তু 18 সালে ওনাদের সাথে জোটে থেকে নির্বাচন করেছেন। এই জোটের মহাসচিব জনাব চুন্নু কি গিয়ে ওই নির্বাচন কমিশনে রাতে ভোট হয় আমরাই তো করছি বলে নাই? ভিডিও আছে, যে কেউ খুঁজে দেখে নিতে পারে, অসত্য তথ্য না, ক্লিয়ার তথ্য। মুজিবুল হক চুন্নু গিয়ে ক্লিয়ারলি সব কথা বলেছে। তো এত কথা যখন স্বীকৃতি আছে, টিআইবির স্টাডি আছে, 213টা আপনি যদি খোঁজেন 213টাতে 100% লোক নাকি ভোট দিয়েছে, এরকম বহু ডেটা আছে। এসবের পরও এবার আবার নির্বাচনে যাওয়ার প্রশ্নটা কেন আসে? আসলে প্রশ্নই আসে, একটা মাগুরার জন্য যদি এটা করেন। 18 সালে যে ঘটনা ঘটেছে, এই যে জাপানের ইতোনাওকি যে রাষ্ট্রদূত বলেছেন অনেক রকম কারচুপি হয়েছে, কিন্তু রাতে কোথাও ভোট দেওয়া হয়ে গেছে, এটা উনি পৃথিবীতে শোনেন নাই। সো এরপর যাওয়া, এবং এই যাওয়াটা কিন্তু বরং আমি এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটাকে 86 সালে যে আওয়ামী লীগের বেইমানির কথা বলা হয়, যা তারা বলেছেন নির্বাচনে যাবে না, গেছেন, ঠিক একই রকম ঘটনা হবে। এই নির্বাচনে যাওয়াটা হবে জনগণের স্বার্থ বিরোধী। সো নির্বাচনে না যাওয়াটাও গণতান্ত্রিক আচরণ, এবং জনগণকে কনভিন্স করাও গণতান্ত্রিক আচরণ, এবং এটা জনগণের স্বার্থের পক্ষে। না, আপনারা ওগুলো নিয়েই থাকেন, আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন করতেই থাকবো, এবং এটা মাথায় রাখেন যে এটা বেশি দিন করে আপনারা থাকতে পারবেন না। যে কোনো স্রোত, রাজনীতির স্রোত ঠিক চলে আসবে, ওই যে খালি জায়গাটা আছে না, ওটা ভরে যাবে। আর আপনারা যে কথাগুলো বলছেন যে নির্বাচন কমিশন বলেছে দিনের ভোট রাতে হবে না, তারপরে জাপানিজ রাষ্ট্রদূত বলেছেন, ওনারা কি বলেছেন যে যদি ইভিএম এ ভোট হয়, নির্বাচন বলেছেন যদি ইভিএম এ ভোট হয়, তো ইভিএম এ ভোট হলে তো রাতে ভোট দেওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে বিএনপি যে অভিযোগটা করছে যে রাতে ভোট হয়, সে অভিযোগ করার সুযোগ থাকবে না। উনি এটা বলেছে, ওরা ভুল ইন্টারপ্রিটেশন করছে। মানে পক্ষান্তরে কি কিছুটা No. বলে গেল কিনা যে হ্যাঁ রাত্রে না হয়েছিল? না না না, তা বলবে কেন? উনি বলছে যে যদি ইভিএম এ ভোট হয় তাহলে তো রাতে ভোট দেওয়ার প্রশ্ন আসে না, বা বিএনপি যে অভিযোগটা করছে কারো এই অভিযোগ করার সুযোগ থাকবে না, সেটা বলতে চেয়েছেন। জি। এবং জাপানীয় রাষ্ট্রদূতও সেটা একই কথা বলেছেন। তাও কার কথাতে? সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন তখন বলেছেন না, রাতের ভোটের কথাতে আমি কোথাও শুনি নাই, না, উনি বলছেন তোমাদের কাছে শুনেছি। শুনতে না, না, পাচ্ছি। পৃথিবীর No, no, তোমাদের দেশে শুনছি। কে শোনাচ্ছে? ওই যে গোয়েবেলসের যে মিনিস্ট্রি অফ প্রোপাগান্ডার যে সদস্যরা, যারা গোটা ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশ মিলা, ওই তারা তাকে শুনিয়েছে। আপনাদের সাংগঠনিক সম্পাদকের আপনারা কথা বলেন, বুঝেছিলেন? স্বপন সাহেবের ওটা কথা শুনেছে, আমি শুনি নাই, স্বপন ভাইয়ের কথা আমি এটা শুনি নাই। উনি এমন কিছু আমি reference দিয়ে মানে বলছি। খাই নাই যে উনি এটা এই টাইপের কথা বলছেন। উনি বলেছেন। এগুলো- রাসেল খান এগুলো- বলেন যে ভোট হয় এগুলো নাই। আপনারা আচ্ছা, বাবা মুজিবুল হক বলে চুন্নু, আমি এখন আপনাকে খুলে এখন লেখা দেখাতে অনেকে রাসেল খান অনেক বলছে কথা না বক্তৃতায়। এই যে জাতীয় পার্টির যে এখন বর্তমানে যে চেয়ারম্যান এরশাদ সাহেবের যে বড় ভাই জিএম কাদের ছোট ভাই। জিএম কাদের সাহেব, তিনিও তো অনেক কথা বলছেন, কিন্তু তার প্রিভিয়াস রেকর্ড আমাদের সাথে কোন ধরনের অ্যালায়েন্সে যায় নাই, কোন সুযোগ তারা নেয় নাই। আজকে হয়তো স্বার্থের কোনো ব্যাঘাত ঘটতে হয়তো পারছে, অথবা বার্গেনিং করতে গিয়ে হয়তো আরো বেশি কিছু চাই, মানে বা কোনো একটা কারণ থাকতে পারে বরিশালের যে কারণে তারা আজকে উল্টাপাল্টা কথা বলছে। এই হাত পাখাও কি তাই বরিশালের যে হাত পাখার ব্যাপারটা তো সেরকম না, তিনি ভোটে পার্টিসিপেট করেছে, এবং উনাদের যে রাজনৈতিক অবস্থান বাংলাদেশে, তাতে আমি বলবো তারা সম্মানজনকভাবে ভোট পেয়েছেন, রাইট। এটা কোনো অসুবিধা নেই। তবে বরিশালের যে ঘটনাটা, উনি একজন ক্যান্ডিডেট, উনাকে নিয়ে যে ঘটনাটা করেছে, এটা না হলে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হতাম। এমন মনে হয় আমার যেটা খুলনাতে হয় নাই বলে আমি অনেক খুশি হয়েছি। অনুষ্ঠান শেষ, তার কারণ শেষ করব, আমাদেরকে একদম শেষ এত করতে দেউলিয়া হবে। হয়ে যায়নি। জি, শেষ আওয়ামী লীগ করতে এত হবে। দেউলিয়া হয়ে একেবারে যায়নি 10 যে সেকেন্ড উনাকে শুনে এই পাখার ক্যান্ডিডেটকে জি, আমাদেরকে নাজেহাল একটু- করে ভোটে পাস করতে হবে। একটু শুনে আসছি খন্দকার মাসুদ, আমরা একদম 10 সেকেন্ড। আমরা যেটা বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব এবং সমমনা দল আওয়ামী সরকারের নেতৃত্বে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না। অবশ্যই হবে। এই আওয়ামী লীগ
15 বছরের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই জন্য দলমত নির্বিশেষে একটি তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকারী সরকারের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে, আর সেইটাই প্রতিষ্ঠা করে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। ডাক্তার জাহিদ, আমি শুধু দুটো কথা বলতে চাই, সেটা হলো এই সব নির্বাচন অসাধারণ সুষ্ঠু হলেও জাতীয় নির্বাচন ভালো হবে আমি মনে করি না, কিন্তু সুষ্ঠু করে একটা যে অভিনয় করার ব্যাপার আছে, এই অভিনয়টাও এই নির্বাচন কমিশন করতে পারছে না। জনাব আনোয়ার শুনতে চাই। না, আমার শেষে একটাই কথা হলো যে নির্বাচন করবে নির্বাচন কমিশন। গোটা পৃথিবীতে যত সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশের 51 বছর পরে জি। আমরা বহুত কষ্টে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ জি, মা-বোনের clear, বিনিময়ে clear, আমরা clear, স্বাধীনতা আপনার পেয়েছি। কথা clear, জি। এই দেশটা 52 বছর পরে এসেও এই নির্বাচন আসলেই আমরা এটা নিয়ে যে রাজনৈতিক অস্থিতিশীলতা আসে, এই শিশু এটাকে আসবে না, পরিহার সুন্দর করতে একটি হবে। নির্বাচন হবে। খন্দকার মাসুকুর রহমান মাসুক, ডাক্তার জাহিদুর রহমান এবং জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ রাত্রি।